প্রভু চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পর আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল। সনাতনের উপর অত্যাচারের আঁচ এসে পড়ছে এপার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণকে জামিনে মুক্তি না দিলে সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দর্শক, এই মুহূর্তে কিন্তু পুরো ঢাকা শহর একেবারে রণক্ষেত্রে পরিণত হচ্ছে। একদিকে কিন্তু হিন্দুত্ববাদীরা, অন্যদিকে কিন্তু ছাত্রলীগে ঢোকার চেষ্টা করছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। সুতরাং চিন্ময়ের গ্রেফতারটা এবং ভারত সেটাকে বাইরে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এই ন্যারেটিভ ভারত তৈরি করার চেষ্টা করেছে। চিন্ময় প্রভুকে যদি কোনো কারণে এখানে ছেড়ে দেওয়া না হয় তাহলে আগামীকাল ফাঁসির নির্দেশ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। এইবার এই বিষয় নিয়ে খুবই হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন ইন্ডিয়া থেকে তরুণ ঘোষ। সেই সাথে এবার রেগে গেছেন বাংলাদেশের হিন্দু ও সনাতনিক ধর্মীরা। তারা বাংলাদেশের রাজপথে নেমে মিছিল করতেছে এই কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চাই। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা শুনবো সত্যি সত্যি কি এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর কি ফাঁসি হয়ে যাচ্ছে, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে আলোচনা। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল প্রভু চিন্ময় দাসকে অ্যারেস্ট করার পর আজকে তাকে কোর্টে তোলা হয়েছিল সকালবেলা, কিন্তু কোর্টে জামিন হয়নি, লোয়ার কোর্ট জামিন হয়নি। তাকে আপাতত হেফাজতেই রাখা হয়েছে। আগামীকাল উচ্চ আদালতে হাজির করা হবে এবং সেখানেই জামিনের আবেদন করা হবে। আশা করা যাচ্ছে সেখানে তার জামিন হয়ে যাবে। এদিকে প্রভু চিন্ময় দাসকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে সমস্ত রিয়াকশন আসতে আরম্ভ করে দিয়েছে, দেশ বিদেশ থেকে। বিশেষ করে আপনাদের বাংলাদেশের মিডিয়া সব রকম চেপে গেলে তো আর কেউ তো আর চোখ বুজে বসে নেই, সব দেশই দেখাচ্ছে এবং নিজেরা চোখ বন্ধ করে থাকলে কি হবে? আপনাদের যে কাণ্ড কারখানা আপনারা যা করছেন সে তো সব দেশ দেখছে এবং ছি করছে যে ইসকনের মতো একটা সংস্থার যিনি প্রধান তাকে আপনারা অ্যারেস্ট করেছেন। তো ইসকনের যে মূল সংস্থা আমেরিকার ইসকন ইনকর্পোরেটেড, iskon.inc, সেখান থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। লেখা হয়েছে, উই হ্যাভ কাম অ্যাক্রস ডিস্টার্বিং রিপোর্টস দ্যাট শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, one of the prominent leaders of ISKCON Bangladesh, has been detained by Dhaka police. It is outrageous to make baseless allegation that ISKCON has anything to do with terrorism anywhere in the world. মানে টেরোরিজমের সঙ্গে ইসকনের কোন রকম যোগাযোগ আছে এটা কখনো হতে পারে না। INC urges the government of India, ভাবুন, মানে ইসকন, আমেরিকান ইসকন, তারা ভারতের হস্তক্ষেপ চেয়েছে। urges the government of India to take immediate steps and speak to government of Bangladesh and convey that we are peace-loving Bhakti movement বলে একটা চিঠি দেওয়া হয়েছে। আর সঙ্গে লেখা হয়েছে, we want the government of Bangladesh to release Chinmay Krishna Das immediately. Our prayers to Lord Krishna for his protection of these devotees. এই চিঠিটা দেওয়া হয়েছে @নরেন্দ্র মোদী, সঙ্গে ট্যাগ করা হয়েছে ডক্টর এস জয়শঙ্কর এবং MEA, অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সব জায়গায় এটাকে ট্যাগ করে দেওয়া হয়েছে। আরো কিছু দেওয়া হয়েছে, সেগুলো আর এখানে উল্লেখ করছি না। ফলে এই যে আপনারা যে চোখ বুজে বসে আছেন না, যে আমি দেখাচ্ছি না মানে কেউ দেখছে না, এই যে আপনাদের সর্বনেশে কাণ্ডকাণ্ড সবাই কিন্তু দেখছে। কালকে যে এতগুলো ছাত্র মারা গেল,
কতগুলো সংখ্যা তো আপনারা প্রকাশ করছেন না। কেউ বলছে বেসরকারি সূত্রে, কেউ বলছে 15টা, কেউ বলছে 20টা, কেউ বলছে 25টা, কেউ বলছে 30টা। মানে কতজন যে মারা গিয়েছে ছাত্র তার এখনো পর্যন্ত কোনো হদিশ নেই, এবং আপনারা সরকারিভাবে কোনো ফিগার দেবে বলে আমার বিশ্বাস তো হয় না। কারণ আপনাদের পুরোটাই ধাপ্পাবাজি, পুরো আপনারা ধাপ্পাবাজ একটা সরকার, তার মাথায় বসে আছে ডক্টর ইউনূস, সে একটা চরম ধাপ্পাবাজ। সারা পৃথিবীকে তো আপনারা বোকা বানিয়ে রাখতে পারবেন না। শুধু 2 মাসের জন্য এদের এত ভোগান্তি। 2 মাসের মধ্যে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আগামী 2 মাস খুব সাবধানে থাকবেন আপনারা। একটু গোটা 10 ভিডিও আগে দেখবেন। আমি বলেছিলাম যে এই যে ডিপ স্টেট আছে তারা একটা শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে জানুয়ারি 2nd উইক পর্যন্ত, মানে 15 তারিখ পর্যন্ত। শেষ যে কামড়টা দেবে, সেই কামড়ে কিন্তু সারা পৃথিবীতে সে অশান্তিটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের উদ্দেশ্য স্বার্থ সিদ্ধি হয়নি, সে রাত তো রয়েছে। ভারতকে ডিস্টেবিলাইজ করার আর একটা কাজ হচ্ছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে রাখো, ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, এটা একটা ধান্দা। দ্বিতীয় হচ্ছে রাশিয়ার আর ইউক্রেনের যুদ্ধ, তারপরে ইরান ইসরায়েল, ইরান হামাস ভার্সেস হিজবুল্লাহ ভার্সেস হুতি, এইগুলো কোন দিকে মোড় নেবে সেটা হচ্ছে ট্রাম্প গদিতে বসার পর। কিন্তু ট্রাম্প গদিতে বসলেই এগুলো যে সব একেবারে সুস্থভাবে সমাধান হয়ে যাবে তার কিন্তু কোনো আশা নেই। এবং বাংলাদেশ সম্পর্কে কিন্তু একটা কথাই বলতে পারি, আপনারা কিন্তু 15 তারিখ অবধি খুব সাবধানে থাকবেন। 15 তারিখের মধ্যে কিন্তু অবস্থা কিন্তু আরো খারাপ করার চেষ্টা করবে এরা কিন্তু চেষ্টা করবে আপনাদের দেশে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি করার, সমস্ত রকম চেষ্টা করবে। এখন এই যে ট্রাম্প, কারণ এই যে আপনার ডিপ স্টেটের মধ্যে রয়েছে আপনার কিন্তু বড় বড় জায়েন্ট, টেক জায়েন্ট আছে, ফার্মা জায়েন্ট আছে, আপনার আর্মস ফ্যাক্টরিগুলো আছে, সব বড় বড় জায়েন্ট যারা আমেরিকার অর্থনীতিকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে জর্জ সোরস আছে। তারাই পুরো এই ডেমোক্র্যাটদের তারা সাহায্য করে। এই তাদেরকে পুরোটা কন্ট্রোলে আনতে গেলে 4 বছরে ট্রাম্পের পক্ষে পুরোটা সম্ভব হবে বলে আমাদের মনে হয় না। যারা আমরা এই আলোচনা করি বিশ্ব রাজনীতি নিয়ে, আমাদের মনে হয় না পুরো কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, একটা স্টেবিলাইজ করার চেষ্টা করবে, বিশেষ করে ভারতে এই যে মণিপুর, মিজোরাম, মানে নর্থ ইস্টে যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো কিছুটা বন্ধ করার চেষ্টা করবে। আর বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে পাকিস্তানকে দিয়ে, বাংলাদেশ মারফত একটা রুট করে, যাতে এই সমস্ত অস্ত্রশস্ত্র ভারতবর্ষে পাঠানো যায়। তার মধ্যে ওই 7 সিস্টারকে ডিস্টার্ব করা আর কি, দখল ফখল তো এদের দ্বারা হবে না, ডিস্টার্ব করা। তার জন্য ভারত তৈরি হয়ে আছে। ভারত সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে। কি ব্যবস্থা আমি বলবো না। তবে ফিরে আসি চিন্ময় প্রভুর কথায়। চিন্ময় প্রভু কালকে সারা রাত তাকে খেতে দেওয়া হয়নি। তাকে যে খাবার নিয়ে যাওয়া হয়েছিল সেই খাবার শোনা যাচ্ছে তাকে অ্যালাউ করা হয়নি, ফলে তিনি সারা রাত উপোস করেই ছিলেন। তারপরে কি হয়েছে আমি জানি না, দুপুরবেলাতে কি হয়েছে আমি জানতে পারিনি। আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের বললাম। আর একটা ডেভেলপমেন্ট যেটা হয়েছে, যেটা শোনা যাচ্ছে, যেটা কান পাতলে ফিস করে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সাউথ ব্লক এবং নর্থ ব্লকে, সেটা হচ্ছে তুলসী গ্যাওয়ার্ড কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছেন। বলতে উনি কিন্তু কালকে রাত্রিবেলা আমাদের এনএসএ ডক্টর অজিত দোভাল
তার সঙ্গে কথা বলেছেন ওভার টেলিফোন। লেটেস্ট সিচুয়েশন কি উনি জানার চেষ্টা করেছেন, ওনার সঙ্গে কি কথা হয়েছে সেটা কিন্তু কেউ জানে না, আর এগুলো কোনোদিন প্রকাশ পাবে না, কিন্তু কথা হয়েছে এটা শিওর। এবং তুলসী গেবার রিসেন্ট সিচুয়েশন জেনে নিয়ে উনি এবার একটা কোনো প্ল্যান করবেন, এটাই মনে করা হচ্ছে। আর তুলসীর গেবার ক্ষমতায় বসে যে বাংলাদেশ পাকিস্তানের ঝড় তুলবেন এ সম্পর্কে কিন্তু আমি নিঃসন্দেহ, আমরা সবাই নিঃসন্দেহ যে উনি একটা তুফান হয়ে দেখা দেবেন। পুরো মানে বাংলাদেশ যেটা আছে না এখন, বাংলাদেশ এবং পাকিস্তানের যে অবস্থা রয়েছে, পাকিস্তানে কি হবে, পাকিস্তানের এখন জানে পাকিস্তান একটা জিনিস খুব ভালো করে, পাকিস্তানের লোকজন কিছু কূটনীতিক আছে যারা খুব বুদ্ধিমান, এতদিন ধরে দেশটা চালাচ্ছে, তো খুব বুদ্ধিমান কিছু কূটনীতিক আছে, তারা ইমরান খানকে জেলে ভরে রেখে দিয়েছে, এই ডিপ স্টেটই করেছিল। এবার ট্রাম্প এসে সেই প্রেশারটা দেবে। এখন শাহবাজ শরীফ চাইবে কি, শাহবাজ শরীফ চাইবে যে আমার ঘাড়ে যেন দোষটা না পড়ে, তাহলে পরে আমি কি করবো, তাহলে বিকল্প পথ কি, বিকল্প পথ হচ্ছে ইমরান খানকে বাইরে নিয়ে এসো, বাইরে নিয়ে সবাইকে বলো যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওনার সঙ্গে যখন জনসমর্থন রয়েছে ওনাকেই প্রধানমন্ত্রী করে দেওয়া হোক, বলে ইমরান খানকে আবার সিংহাসনে বসিয়ে দেবে, যা চোট পড়ার তাহলে ইমরান খানের কাঁধে গিয়ে পড়ুক। শাহবাজ শরীফ, নওয়াজ শরীফ এখান থেকে বেরিয়ে গেল, তারা লন্ডনে গিয়ে চুপ করে বসে থাকবে, পাকিস্তানে যা হচ্ছে এইবারে বুঝুক কি ইমরান খান। এটা হচ্ছে পাকিস্তানের মানে একটা চিন্তা ভাবনা। কিন্তু বাংলাদেশ কি করবে, বাংলাদেশের কাছে তো ওরকম কোন একটা ইমরান খান নেই, না আছে শাহবাজ শরীফ, না আছে নওয়াজ শরীফ, না আছে এরকম বড় বড় কূটনীতিবিদ। ওদের তো বড় বড় কূটনীতিবিদ আছে, নইলে এত বছর ওরা টিকে আছে কি করে ভারতের সঙ্গে লড়াই করার পরও? অর্থনীতি ঢিলে অবস্থা, বাজারের অবস্থা খুব খারাপ, তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান কিন্তু টিকে রয়েছে। পাকিস্তানকে টিকিয়ে রেখে দিয়েছে এই ডিপ স্টেট, অর্থ দিয়ে আর অন্যান্য সাহায্য দিয়ে টিকিয়ে রেখেছে এই ডিপ স্টেট। এই ডিপ স্টেট যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান কিন্তু মরবে না, পাকিস্তান ধুকে ধুকে বেঁচে থাকবে, এবং ডিপ স্টেটের কাজগুলো, নোংরা কাজগুলো পাকিস্তান এগুলো করে যাবে। ফলে পাকিস্তান হয়তো সাইড হয়ে গেল, কিন্তু বাংলাদেশ সাইড হতে পারবে না। বাংলাদেশের অবস্থা কিন্তু ঘূর্ণিঝড়ের মতো এসে দাপিয়ে পড়বেন কিন্তু তুলসী গেবার্ড। উনি যখন মাঠে নেমে পড়েছেন, কথা হয়েছে, এটা একদম গ্যারান্টি কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে এবং এ ব্যাপারটা আমরা কিছু বলতে পারবো না, আমাদের কাছে কোনো খবর নেই, কোনো টিভির কাছে কোনো খবর নেই, কোনো মিডিয়ার কাছে কোনো খবর নেই। তা বাংলাদেশ সম্পর্কে উনি যে ক্লোজ নজর রাখছেন সেটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেল। আর প্রভু চিন্ময় দাস তিনি হয়তো আগামীকাল জামিন পেয়ে যাবেন। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই প্রসঙ্গে আসিফ মাহমুদ নাকি বলেছে তিনি নাকি মানে ছড়াচ্ছিলেন, সন্ত্রাস ছড়াচ্ছিলেন তার বক্তৃতার মাধ্যমে। তাই বাংলাদেশ এখন এগুলো বরদাস্ত করবে না। ভাই এবার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন হাসিনা ক্ষমতায় ছিলেন তখন তো বাক স্বাধীনতা নিয়ে অনেক কথা উঠতো, তখন তো গুম খুম নিয়ে অনেক কথা উঠতো, আয়নাঘর নিয়ে অনেক কথা উঠতো, ক্রস ফায়ার নিয়ে প্রচুর কথা হতো, ভারতের সঙ্গে মাখামাখি নিয়ে প্রচুর কথা হতো। আপনারা প্রত্যেকটা কাজের জবাব দিয়ে চাইতেন, প্রত্যেকটা হত্যার জবাব দিয়ে চাইতেন, প্রত্যেকটা নিখোঁজের জবাব দিয়ে চাইতেন। আজকে এতগুলো ছাত্র যে গতকালকে মারা গেল, না সঠিক সংখ্যা বলছেন, না এই ব্যাপারে কোনো তথ্য দিচ্ছেন, কেউ মুখে লাঠি কাটছে না। ডক্টর ইউনুস থেকে শুরু করে ওই আপনার এই চ্যাংড়া দুটো আর যারা মধ্যিখানে আছে উপদেষ্টা যত আছে এ টু জেড সব মুখে তালা চেপে বেড়ে বসে আছে। আরে কেন
আপনার মুখে তালা চাবি মারলে কি আর পৃথিবীর লোক আপনার কিছু জানতে পারবে না? আপনারা কি সেটাই মনে করেন? আপনারা যদি এখন সেই বালির মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকেন, তাহলে পরে কি হবে? তাহলে পরে লোকে লোকে যেরকম পাচ্ছে সেরকম লিখবে, আরো অপপ্রচার হবে। আপনি যদি সঠিক তথ্য না দেন, তাহলে পরে লোকে এদিক ওদিক করবে, করে করে মানে বেঠিক তথ্যগুলো বেরিয়ে আসবে, সঠিক তথ্য বেরোবে না। আর আপনারা তখন চেঁচাবেন যে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আমাদের সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। আরে সঠিক তথ্য আপনি বলুন, তাহলে তো আমরা সঠিক তথ্য বলবো। আপনার সঠিক তথ্য বলবেন না, মুখেও কুলু পেটে রেখে দিয়েছেন, তাহলে যে যা পারছে সে তো বলবেই। আন্দাজের ভিত্তিতে এই সমস্ত হচ্ছে, আপনার খবর হচ্ছে। চিন্ময় প্রভুকে আগামীকাল যদি রিলিজ না করে, জামিন যদি না দেয়, অলরেডি বিক্ষোভ তো চলছে। কাল সারা ডিবি অফিসের সামনে বিক্ষোভ হয়েছে, সকাল অবধি তাকে নিয়ে যাওয়া পর্যন্ত, আদালতে নিয়ে যাওয়া পর্যন্ত, এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। এবং আগামীকাল না ছাড়া পর্যন্ত হিন্দুদের এই বিক্ষোভ কিন্তু চলবে। আর যদি জামিন নাকচ হয়, তাহলে বাংলাদেশে একটা খুব খারাপ অবস্থা হবে, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে আমি আবার বলছি, আগামী 2 মাস আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এটা বিরাট একটা চক্রান্ত কিন্তু হচ্ছে। হঠাৎ দেখলেন এই যে ছাত্রকে মারপিট করাচ্ছে, মেরে দিচ্ছে, মৃতদেহের ওপরে মারছে, এত রাগ, এগুলো করাচ্ছে কে? ইনস্টিগেট করছে কে? কোথা থেকে তো ইনস্টিগেশন আসছে? কে করাচ্ছে? সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তারাই হচ্ছে ডিপ স্টেটের এই হাত পা চোখ নাক মুখ, এরাই হচ্ছে ডিপ স্টেটের সবকিছু কাজকর্ম করে। এদের 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 চিহ্নিত করতে হবে। এদের চিহ্নিত করতে পারলে সব সমস্যা। চিন্ময় প্রভু, এই লোকটিকে 2 দিন আগেও চিনতাম না। এখন শুধু আমি না, পুরো বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক দেশ চিন্ময় প্রভুকে চেনা শুরু করেছে। আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম, আলোচনা শুনেছি, তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী। অনেক ঘাটাঘাটির পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল, যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অবনমিত করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এটা ননসেন্স। আই ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা। তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না। বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্রের যদি সে পরিকল্পনা করে থাকে, জাতি জানতে চায়। কারণ চিন্ময় শুধু তো বাংলাদেশি নয়, সে একজন হিন্দু নেতাও বটে। চিন্ময়কে শুনলাম ইসকন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে, সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে। চিন্ময় একটি জোট করেছে, সনাতনীদের জোট, এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেশ হয়ে গেছে, যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়, এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই। হিন্দুরা কেন, মুসলমানরা, এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয়। এই যে আমি একজন মাজারপন্থী মানুষ, আমার পূর্বপুরুষরা সবাই সুফি পরিবারের। দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে। মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি, কিন্তু মাজারপন্থীরা কেন শিকার হয়েছে, কাদের শিকার হয়েছে? তাহলে আপনি বুঝতে পারেন যে দেশে মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানদেরকে কাফের, মুনাফেক ইত্যাদি টাইটেল দেয়, সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কি হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ভারতে দালাল, মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে। এত অস্বীকার করার কোনো উপায় নেই। শুধুমাত্র যে 5ই আগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, এইসব কারণে না।
তাদেরকে টার্গেট করা হয়েছে বহু বহু দশক ধরে। বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করে বেশি, করবে না কেন ভাই? কেন করবে না বলেন তো? আর চয়েস আছে কি? জামাতকে করবে? জামাতকে সমর্থন করবে? তারা কাকে সাপোর্ট করবে? বিএনপিকে সমর্থন করবে? বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল, বিএনপিকে তো সমর্থন করার কোনো উপায় ছিল না। যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াহাবি সালাফিদের সঙ্গে ওঠা বসা করে, যেই জামাতের মওদুদের অনুপ্রেরণায় আল কায়দা, ইসলামিক স্টেট এগুলো সৃষ্টি হয়েছে, সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল, বিএনপির উপরে তো আস্থা উঠে গেছিল মাইনরিটিদের। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে। তাই বিএনপিতে গয়েশ্বরদার মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে। তাহলে কি আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে? তাই হিন্দুদের পক্ষে কথা বলবে কারা? বাংলাদেশে সময়ে সময়ে বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম, তারা আক্রমণ মুখে পড়েছে। কখনো আলোচনার কোনো অবকাশ নেই। অনেক নাস্তিকরা অনেক কিছু লিখেছে, অনেক ব্লগাররা অনেক কিছু বলে, তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে, না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায়। কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে তাদের কিন্তু গলা কাটা হয়, বাংলাদেশে গলা কাটা হয় না। এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে। অনেকে ইসলাম ত্যাগ করেছেন না, কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা কোনোদিনও ছিল না ভালোবাসা দিয়ে। বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে, ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না, যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের। এই কথাটা স্বীকার করতে অসুবিধা কোথায়? 5ই আগস্টের সরকার পতনের পর থেকে কন্টিনিউয়াসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি আওয়ামী লীগের শুনলেও তাদেরকে পেটানো হচ্ছে। ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না। তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এইগুলো কি প্রমাণ করে? দেশে কোনো আইন আদালত আছে নাকি? এই সরকার কোন সাহসে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহী হিসেবে আটক করে? সে যদি ভারতে যেতে চাইতো, ভারতের কারোর সঙ্গে মিটিং করতো, সো হোয়াট? বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব, ওআইসি ইত্যাদি জায়গায় যায় না? ইসলামের সেবার জন্য যায় না? তারা ভারতে গেছে, সো হোয়াট? ভারতে মুসলমানদের উপরে নিপীড়ন হয়, হিন্দুত্ববাদীরা অনেক ক্ষেত্রে নিপীড়ন করে। সেটা ভারত বুঝবে, আন্তর্জাতিক মহল আমরা সেই ক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো। কিন্তু সবচাইতে আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে। ভারতে কেউ সেই জন্য বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ করা যায় না। চিন্ময় সে শতভাগ বাংলাদেশি, শতভাগ। এবং চিন্ময় অন্তত ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন, একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছেন হিন্দুদের জন্য। হিন্দুদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই তো। এর আগে হিন্দু মহাজনের গোবিন্দ প্রামাণিক ছিল, সে তো হিন্দুত্ববাদী লোক, ফ্যানাটিক লোক। এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য। সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল, নিজস্ব মহাজোটে সে প্রবলেমে পড়েছিল। কিন্তু তার সঙ্গীর সাথে এগুলি শিবসেনা, বিজেপি এরা ছিল। কিন্তু চিন্ময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কি প্রকাশ করলো? সে কি প্রকাশ করেছে? তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এটার লিস্ট আমাদেরকে দিন, আপনারা দাবি দেন রেফারেন্স সহ, প্রমাণ সহ, যে এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, আমরা ইনভেস্টিগেশন করব, কথা দিলাম। বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কি হতো? কথা বলতো যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার সামনাসামনি বসে কথা বলতেন। সমস্যা কোথায়? আমাদের দেশে এই কালচার আনেন না কেন? তাহলে টেনশন ডিফিউজ হতো। সেটা তো কখনো শুনিনি আমি, যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষে তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কি কি আক্ষেপ আছে, কোথায় কোথায় আক্রমণ হচ্ছে, কোথায় কোথায় নির্যাতন হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে, আমাদেরকে পুরো লিস্ট দেন, আমরা ধরে ধরে আমরা
লিস্ট দেখে থেকে ইনভেস্টিগেশন করব। বর্তমান সরকার রাষ্ট্রদ্রোহিতার কোনো বিচার করার ক্ষমতা রাখে না, কারণ তারা নিজে রাষ্ট্রদ্রোহিতা করছে। সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে। বাংলাদেশের সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না। এই সমন্বয়কারীরা হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী। বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়, বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায়, জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলতে চায়, বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে। তো এটা রাষ্ট্রদ্রোহিতা না, এগুলিকে রাষ্ট্রদ্রোহিতা না। রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয় তাহলে বর্তমান ইউনিট সরকারে যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত। আসলে ব্যাপারটি সেখানে না, ব্যাপারটি অন্য জায়গায়। আসলে রহস্যটা অন্য জায়গায়। রহস্য হচ্ছে জানুয়ারি 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিতে যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে যিনি আছেন তুলসী, এই তুলসী 12টি নিরাপত্তা সংস্থার প্রধান হতে যাচ্ছেন। তাই তুলসী না জানি এই ইসকনকে ব্যবহার করে উনি, কারণ উনি ইসকনের মেম্বার, ইসকনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে কোন উস্কানি কাজ করে, এটা চিন্তা করে মৌলবাদীরা ইসকনকে ব্যান করতে চাচ্ছে। ইসকনের সমস্যা আছে, ইসকনকে সব হিন্দুরা সমর্থনও করে না। ইসকনের অনেক সমস্যা আছে, অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয়। কিন্তু একটা অর্গানাইজেশনকে আপনি বের করে দিবেন যে সারা বিশ্বে যেটা শাখা আছে, তাহলে যদি ব্যান করতে হয় তাহলে মাদ্রাসা ব্যান করেন। বাংলাদেশে তো হাজার হাজার ছেলেপেলে মাদ্রাসা বলাৎকার হচ্ছে, তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন, কোরআন শেখানো বন্ধ করে দিবেন, হাদিস শেখানো বন্ধ করে দিবেন। তাহলে যেখানে যে অন্যায় করবে সেখানে ধরেন। ইসকনে যদি কোনো অন্যায় করে থাকে সরকার উচিত হবে যে ঠিক আছে সেটা ইনভেস্টিগেশন, নালিশ আসলে সেটা ইনভেস্টিগেশন করা হবে। ওই যে বললাম আসল কারণ হচ্ছে তুলসী গার্ড, না জানি ইসকন নিয়ে আমেরিকান গভর্নমেন্ট খেলে। এর জন্য বিএনপিও একটু সক্রিয় হবে এখন, কারণ বিএনপি যদি বাংলাদেশকে কন্ট্রোলে না নিতে পারে, এই পরোক্ষভাবে হলেও ইউনিট সরকারের ব্যাপক পরিবর্তন এনে যদি পরোক্ষভাবে যদি ক্ষমতায় চলে আসতে না পারে এবং তারেক রহমান যদি দেশে ফিরে না আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে বিএনপিরও ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে। তাই বিএনপি আগে ভাগেই একটা বার্গেন করার অ্যাবিলিটিতে চলে যেতে চায়, সমন্বয়কারীরা বিপদে পড়বে সামনে। সব কিছু মিলিয়ে ইসকনকে এর জন্য টার্গেট করা হয়েছে, আর কোনো কারণ নেই ভাই। এই চিন্ময় বা এগুলো হচ্ছে একটা অজুহাত। সুতরাং ভাই চিন্ময়কে ছেড়ে দেন, বাংলাদেশ সরকারকে বলবো চিন্ময়কে ছেড়ে দেন। চিন্ময়ের যদি ক্ষোভ থাকে আমাদের জাতির সামনে এসে কথা বলুক, মহাসমাবেশ করার আগে আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের বলতে সরকারের সাথে কথা বলুক। আমরা সবাই দেখতে চাই, শুনতে চাই উনি আমাদেরকে অন্তত অনলাইনে এসে, আমার প্রোগ্রামে আমি দাওয়াত দিলাম চিন্ময়কে রিপ্রেজেন্টেটিভকে আমি দাওয়াত দিলাম। আপনি কেউ রিপ্রেজেন্টেটিভ থাকলে চিন্ময় আপনি আমার সাথে কথা বলেন, লিস্ট দেন, লিস্ট পড়ে শোনান, আমার লিস্ট শুনতে চাই। তারপর আমরা নিজেরা ইনভেস্টিগেশনের দায়িত্ব নেব, জনগণ ইনভেস্টিগেশনের দায়িত্ব নেবে। মানুষ বারোটার দিকে যদি আমাদের ভালো কোনো একটা নিউজ না আসে, আমাদের চিন্ময় প্রভুকে যদি কোনো কারণে এখানে ছেড়ে দেওয়া না হয়, বরিশালের যে ঘোষণা দিয়েছিলাম আন্দোলন করব, সেই বরিশালের আকরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কিশোরগঞ্জ জেলা থেকে এখানে এসেছি। আমরা তাদের রক্তের মধ্যে পা দিয়েও আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, আর 16 দিনের মধ্যে আমরা কেন স্বাধীনতা পাবো না? সেই জন্য আমাদেরকে 1 নম্বর দাবি, যারা বেড়াকে আছো বেড়াকে চলে যাও, আমাদের চিন্ময় বাবুকে সম্মান করতে চলে যাও শান্তিপূর্ণভাবে। এবং আমাদের যে 8 দফা দাবি রয়েছে আমাদের অধিকারে, বাংলাদেশে আমরা আমাদের জন্মভূমি হিসেবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে, আমরা একজন সনাতনী হিসেবে আমাদের যে যৌক্তিক দাবি, আপনারা বসেন দেখেন সেখানে অযৌক্তিক কি আছে সেগুলো দেখান আমাদের, যদি অযৌক্তিক থাকে। আমাদের চিন্ময় প্রভু ঢাকা এয়ারপোর্টে যাওয়ার পথে ডিবি একদল বাহিনী এসে ওনাকে অ্যারেস্ট করে। আমরা যখন খবরটা পাই তখন আমাদের এখানে আমাদের স্বতন্ত্র গৌরাঙ্গ দাস প্রভুর নেতৃত্বে আমরা সবাই এখানে আসি। এখানে এসে আমাদের বিক্ষোভ মিছিল হয়। আমাদের মিছিলের একটাই উদ্দেশ্য, একটাই দাবি যে আমাদের চিন্ময় প্রভুকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। তারই প্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন। আমরা এখন আপাতত এই মুহূর্তে আমরা আন্দোলনটা স্থগিত করছি, কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রম 3 ঘন্টার মধ্যে আপনাদেরকে ফেসবুকে এবং আমাদের আইডি থেকে আপনাদেরকে জানানো হবে। আমরা উচ্চ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, যারা আমাদের নেতৃবৃন্দ অনেকে রয়েছেন, তাদের সাথে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসবো। সিদ্ধান্ত নেওয়া হবে, তারা পরবর্তী আমাদের কার্যক্রম আপনাদেরকে জানানো হবে।
চিন্ময়বাবু এমন কোনো জেএমবি নয় যে সন্ত্রাসী নয় যে ওনার জন্য এতগুলো ভক্ত একসাথে নেমে যাবে। আমরা সনাতনীরা আমরা বাংলা কেন ছাড়বো? 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বাপদাদারা যুদ্ধ করেছিল একটা স্বাধীন বাংলাদেশের জন্য, কিন্তু আজকের দিনে এসে কেউ সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, কেউ সংখ্যালঘু হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা হতে দিব না। এটা বাংলাদেশ, এটা আমাদের মাতৃভূমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ 25শে নভেম্বর 2024, এই মুহূর্তে রাত 9:36। দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে হঠাৎ ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অকল্পনীয় যা হচ্ছে। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে জনগণের কাছে একটাই প্রশ্ন যে কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে। আজকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে একদিনে এত ঘটনা, নিশ্চয়ই এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এর পিছনে পরিকল্পনা রয়েছে, চক্রান্ত রয়েছে এবং ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সারাদিন আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হচ্ছে ঋণ দেওয়ার লোভ দেখিয়ে শাহবাগে সারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে প্রথম ঘটনা। দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন কলেজের মধ্যে সংঘাত এবং সংঘর্ষ হয়েছে। সেই সংঘাত এবং সংঘর্ষের সূত্র ধরে সেখানে নিহতের ঘটনাও প্রচার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করছে যে কোনো নিহতের ঘটনা ঘটেনি। এরপর আমরা দেখলাম গতকালকের প্রথম আলো কার্যালয়ের সামনে গরু জবেহ কর্মসূচিকে ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনার ধারাবাহিকতায় আজকেও সেখানে সমাবেশ। তবে গতকালের মতো পুলিশ কর্তৃক মারপিটের কোনো ঘটনা ঘটেনি। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারাদিনে অনেকগুলো ঘটনার পর সন্ধ্যার পর, মানে রাতের প্রথম প্রহরে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো। কেন তাকে গ্রেফতার করা হলো, তার কি উদ্দেশ্য ছিল, তাকে ঘিরে কি ষড়যন্ত্র হচ্ছে, এইসব প্রশ্ন এখন আকাশে বাতাসে উচ্চারিত হচ্ছে। ডিবি থেকে জানানো হয়েছে যে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা রয়েছে। মামলাটি হচ্ছে পতাকা অবমাননার মামলা। 25শে অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে যে সমাবেশটি হয়েছিল, সেখানে পতাকা অবমাননা করা হয়েছে বলে বিএনপির এক নেতা, তার নাম ফিরোজ খান, তিনি মামলা করেছিলেন। পরে বিএনপি আবার তাকে বহিষ্কারও করে। এই মামলার পরিপ্রেক্ষিতেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন, সেই মুহূর্তে তার গ্রেফতারে ইতোমধ্যে হিন্দুদের স্বার্থ রক্ষাকারী বেশ কটি সংগঠন বক্তব্য এবং বিবৃতি দিয়েছে। আমরা দেখছি যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, এ গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। বিজ্ঞপ্তিতে অনতি বিলম্বে চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাসকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু মহাজোটের পক্ষ থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে। হিন্দু মহাজোটের গোবিন্দচন্দ্র প্রামাণিক, অনেকের কাছে পরিচিত, তিনি বলেছেন যে হাজার হাজার কর্মী সমর্থকদের মধ্যে কেউ যদি জাতীয় পতাকার অবমাননা করে, তার দায় কোনো নেতার হতে পারে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহী মামলা কোনো অবস্থাতেই কাম্য নয়। তারা চিন্ময় কৃষ্ণ দাস এর মুক্তি দাবি করেছেন। প্রিয় দর্শক, এর পেছনে কয়েকটি কারণ এবং উদ্দেশ্য থাকতে পারে। চিন্ময় কৃষ্ণ দাস আসলে কি করতে চাচ্ছিলেন? তিনি তার সংগঠনের নাম দিয়ে সারা বাংলাদেশেই দাবি আদায়ের একটা জোয়ার তৈরি করতে চাচ্ছিলেন। সারা বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন সভা সমাবেশ, মানববন্ধন এবং দাবি আদায়ের যে চূড়ান্ত পথ রয়েছে, সেগুলো অবলম্বন করতে যাচ্ছিলেন বলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একটি সূত্র জানাচ্ছে। তারা বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে যদি রিমান্ডে নেওয়া হয়, তার কাছ থেকে অধিকতর তথ্য পাওয়া যেতে পারে। আমরা যেমন 25শে অক্টোবর
চিন্ময় কৃষ্ণ দাসের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একটি সমাবেশ দেখেছি। তারপরে এই সংগঠনটি রংপুরেও আরেকটি সমাবেশ করেছে। এখন চিন্ময় কৃষ্ণ দাস তিনি আবার ইসকনেরও অন্যতম নেতা। তবে জানিয়ে রাখা ভালো, ইসকনও কিন্তু কদিন আগে তাকে বহিষ্কার করেছে। তার মানে তার এই মুহূর্তে সংগঠন হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে নানা ধরনের খবর গুঞ্জন কিন্তু ছড়িয়েছে। কদিন আগে রাষ্ট্রচিন্তক, কবি এবং গবেষক ফরহাদ মজহার তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ নিয়েও ফেসবুকে নানা ধরনের তথ্য ছড়ায়। আমরা দেখেছি নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছে। তবে ফরহাদ মজহার সংশ্লিষ্ট একটি সূত্র বলছে তিনি চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করতে, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রিয় দর্শক, আমরা জানি যে বাংলাদেশকে ঘিরে 5 আগস্ট পরবর্তী সময়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এক্সট্রা টেরিটরি কনস্পিরেসি, এটি সবসময় বাংলাদেশের বিরুদ্ধে জারি থাকতে আমরা দেখেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে এর ভয়াল থাবা নানাভাবে বিস্তার করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আন্দোলনের নামে রাজধানী ঢাকা সহ সারা দেশকে অস্থিতিশীল করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। এটা হচ্ছে প্রথম একটা দিক। এই চক্রান্তের জন্য স্পর্শকাতর বিষয়গুলো বেছে নেওয়া হয়েছে, যেমন ধর্মীয় ইস্যু। বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও বসবাস করেন। দীর্ঘদিন ধরে সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় আছে। বাংলাদেশের যতটা রাজনৈতিক সাম্প্রদায়িকতা প্রকট, তার চেয়ে অনেক অনেক কম এখানে ধর্মীয় সাম্প্রদায়িকতা নেই বললেই চলে। আমরা ভারতের দিকে যদি তাকাই, দেখব সেখানে ধর্মীয় সাম্প্রদায়িকতার ঘটনা কদিন পরপরই ঘটছে। ধর্মের কারণে মানুষকে হত্যা করা হচ্ছে, ধর্মের কারণে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাদেশে কিন্তু এই অভিযোগটা নেই। বাংলাদেশে কি আছে যে রাজনৈতিক কারণে অন্যকে হেয় করা হচ্ছে, অন্যের প্রতি আঘাত করা হচ্ছে। যেমন 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন হিন্দু ধর্মীয় উপাসনালয়ে যে হামলা হয়েছে, বা বিভিন্ন হিন্দু ধর্মীয় ব্যক্তিবর্গের বাড়িতে হামলা হয়েছে, বিভিন্ন সূত্র বলছে যে যেসব হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, যারা গত 16 বছরে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করেছেন এবং বিরোধী পক্ষকে দমন করবার জন্য নানা সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে বিক্ষুব্ধ বিরোধী জনগণ অ্যাকশন নিয়েছে। এই ধরনের তথ্য উঠে আসছে। আর অনাকাঙ্ক্ষিত যেসব ঘটনা ঘটেছে, উপাসনালয়ে হামলার ঘটনা, এগুলো স্যাবোটেজ বা একটা ফাঁদ তৈরি করে বাংলাদেশকে অস্থির করবার চক্রান্ত বলে বিভিন্ন বিশ্লেষক মতামত দিয়েছেন। এখন একটা বিষয় অবশ্যই খেয়াল করা দরকার যে যখন কোনো ঘটনা ঘটে, তখন সেই ঘটনার সুবিধা নিতে চায় তৃতীয় পক্ষ। দুই পক্ষ হয়তো দুটো উদ্দেশ্যে মারামারি করছে বা সংঘাতে জড়িয়ে পড়েছে। ধরুন পুলিশ এবং এই সনাতনী জাগরণ জোট, তারা যদি কোনো সংঘাতে জড়ায়, বা সনাতনী জাগরণী জোট যদি কোনো কর্মসূচি দেয়, সেই কর্মসূচিতে পুলিশ যদি আক্রমণ করে, মাঝখানে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এবং পরিস্থিতি নিজেদের পক্ষে নেবার জন্য তৃতীয় পক্ষ কোনো না কোনো ষড়যন্ত্র করতে পারে। এটা ষড়যন্ত্র তত্ত্বের একটা স্বাভাবিক কথা। আমরা কিন্তু সেটাই দেখছি যে 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খানিকটা অবনতির দিকে। এখনো সুস্থির পর্যায়ে পুরোপুরি আসেনি। হ্যাঁ, আমি কি আগে সুস্থির ছিল বলে দাবি করব না, তা নয়, কিন্তু 5ই আগস্টের পরে জন আকাঙ্ক্ষা যেটা, যে দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সেটা হয়নি। এর প্রধানতম কারণ হচ্ছে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা যায়নি। গত 2 দিন আগে আপনারা জানেন পুলিশ প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে শৃঙ্খলা বাহিনী তার শৃঙ্খলায় পূর্ণোদ্যমে ফিরে আসবে বলে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে
যে কোনো ফাঁক ফুকর বা ছিদ্র খোঁজে সেখানে স্পর্শকাতর বিষয়কে টেনে এনে সরকারকে বেকায়দায় ফেলা, বা সরকারের কথা আমি বাদই দিলাম, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে, অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাবার প্রচেষ্টা চলছে। এর মধ্যে যেটা আমি আগেই বলেছি, গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ধর্মীয় অনুষঙ্গ। কারণ ধর্মীয় অনুষঙ্গ এতটাই স্পর্শকাতর যে এটা নিয়ে যদি চক্রান্ত করা যায়, যদি ষড়যন্ত্রের জাল বিস্তৃত করা যায়, তাহলে সহজেই পরিস্থিতি নিজেদের পক্ষে নেওয়া যায়। এটা শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই কার্ডটি ফেলে সুবিধা আদায় করার চেষ্টা করা হয়। এক্ষেত্রেও আমরা দেখছি এখন দুটো সংগঠন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং জাতীয় হিন্দু মহাজোট, তারা বিবৃতি দিয়ে এই চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইসকনকে ঘিরে এবং পরবর্তীতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এই চিন্ময়কে ঘিরে যে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তার একটা সুরাহা প্রয়োজন। কারণ মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ জন্মগ্রহণ করেছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে দিয়ে হিন্দুত্ববাদ কায়েম করবার জন্য নানা ধরনের এক্সট্রা টেরিটরি গ্রুপ বাংলাদেশে কাজ করছে। এই গ্রুপগুলো অব্যাহতভাবে উস্কানি দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, যেন দেশের ভেতরে একটা সংঘাত, এবং সেই সংঘাতটি চূড়ান্তভাবে বাংলাদেশকে পতনের মুখে ঠেলে দেয়। এক্ষেত্রে ডিবি পুলিশের পক্ষ থেকে যেটা প্রাথমিকভাবে বলা হয়েছে যে পুলিশের একটি বিশেষ শাখার নির্দেশনার কারণে গ্রেফতার হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে সেই শাখার কাছে ন্যস্ত করা হবে। ন্যস্ত করার পর আমরা চাই সুবিচার নিশ্চিত যেন হয়। সুবিচারের মধ্য দিয়েই যদি চিন্ময় কৃষ্ণ দাস কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার চক্রান্তের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আইনগতভাবে সেটা সুরাহা করতে হবে। আর যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি মুক্তি পাবেন। এক্ষেত্রে যেন ব্যত্যয় না ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে সারাদিনই যে ঘটনাগুলো ঘটেছে, উপদেষ্টা নাহিদ ইসলাম যেটা বলেছে, একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা একেবারে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সকালে শাহবাগে ঋণের নামে সাধারণ মানুষকে আনা হয়েছে, দুপুর থেকে কলেজগুলোতে অস্থিরতা ছড়ানো হয়েছে, সারা ঢাকা সহ সারা বাংলাদেশে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই সরকারটি ব্যর্থ, এই সরকারের পরবর্তী আরেকটি সরকার আসছে বা আরেকটি পরিস্থিতি তৈরি হচ্ছে। সন্ধ্যাবেলায় আমরা দেখলাম চিন্ময় কৃষ্ণ দাসকে জিবি গ্রেফতার করলো। তার মানে এই ঘটনাগুলোর যদি যোগসূত্র খুঁজি, তাহলে নিশ্চয়ই একটা তল খুঁজে পাওয়া যাবে, যে তল খোঁজবার যথার্থ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা। তো দীর্ঘদিনের দাবি ছিল যে ইসকন সম্বন্ধে একটা তদন্ত হোক, বা ইসকনকে নিয়ে যে গুঞ্জন সেটার চূড়ান্তভাবে নিরসন হোক। এটা নিশ্চয়ই ইসকন কর্তৃপক্ষও চাইবেন যে তাদেরকে ঘিরে যে বিভিন্ন অভিযোগ উঠেছে তার পূর্ণ তদন্ত হোক। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এর জন্য গোয়েন্দা সংস্থা রয়েছে। অবশ্যই তারা যদি উদ্যোগী হন, তাহলে জনমানুষের মধ্যে যে ক্ষোভ সেটা প্রশমিত হবে। অন্যদিকে আইন নিজের হাতে তুলে নেবার কোনো ধরনের সুযোগ নেই। অভিযোগ যতই কঠিন হোক, কঠোর হোক, বাংলাদেশের কেউই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। যিনি নিজের হাতে তুলে নেবেন, সুস্পষ্টভাবেই বুঝতে হবে যে তিনিই হচ্ছেন ফ্যাসিবাদের দোসর। কারণ আইন নিজের হাতে তুলে নিয়ে এই রাষ্ট্রকে অকার্যকর করবার ষড়যন্ত্রের তিনি একজন অংশীদার। অতএব অবশ্যই আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমরা বিগত সময়ে যেভাবে মন্দির পাহারা দিয়ে হিন্দু ভাইদের উৎসব নির্বিঘ্ন করেছে, একইভাবে এই সময়েও অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে সব কটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন, যাতে ধর্মের মতো স্পর্শকাতর ইস্যুকে সামনে এনে কেউ ফায়দা লুটতে না পারে। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি দু একটি মতামত পড়তে চাই। ইসকন দেশদ্রোহী, সন্ত্রাসী, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।
এদের নিষিদ্ধ করে কঠিন শাস্তির আওতায় আনা হোক। একজন বলেছেন ইসকন নিষিদ্ধ করা হোক, চিন্ময়কে শাস্তির আওতায় আনা হোক, নিন্দা ও প্রতিবাদ জানাই একজন লিখেছেন। দেশটা কি তোমার বাবার নাকি, এটা বলেছেন। রাইট ইউ থ্যাঙ্কস একজন বলেছেন। আগাছা বলেছেন দেরিতে হলেও একটি গুরুত্বপূর্ণ ডিউটি পালন করেছেন সরকার, অভিনন্দন, এবার ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই জঙ্গিকে আরো আগে গ্রেফতার করা উচিত ছিল। এভাবে গুড থ্যাংক ইউ একজন বলেছেন। ইজ দ্য প্ল্যান অফ র একজন লিখেছেন ইসকন নিষিদ্ধ করা হোক। এভাবে একের পর এক কমেন্ট করেছেন। একজন লিখেছেন যে সাহস থাকলে নিষিদ্ধ করে দেখা। আমরা চাই যে শান্তিপূর্ণ সমাধান, বাংলাদেশকে নিয়ে যদি কোনো পক্ষ ষড়যন্ত্র করে সেটা উন্মোচন করা উচিত, আর কেউ যদি ষড়যন্ত্র না করে তাকেও দায় মুক্তি দেওয়া উচিত। এখনই এই ইস্যুটির সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হওয়া উচিত, কারণ আমরা চাই ইনক্লুসিভ বাংলাদেশ। এই বাংলাদেশে যেমন মুসলিমরা থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সকল জাতিগোষ্ঠীর মানুষ থাকবে, নৃগোষ্ঠীর মানুষরাও এখানে মাথা উঁচু করে সংবিধানের আলোকে তার অধিকার পাবে। কিন্তু ধর্মীয় ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়কে সামনে এনে ধর্মীয় যে সৌহার্দ্য সম্প্রীতি আছে সেটাকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হবে, সেটা কোনোভাবেই বরদাস্ত করবে না কেউই। বাংলাদেশ সুস্থির থাকুক, এগিয়ে যাক দৃঢ়তার সঙ্গে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়। এই চিন্ময় দাস তিনি হচ্ছেন সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র, সেই চিন্ময় দাস। এবং আমি জানতে পারলাম যে এই চিন্ময় দাসকে নাকি 4 মাস আগেই ইসকন থেকে বহিষ্কার করা হয়। এটা জানতাম না, এটা গতকালকে প্রথম আলো থেকে জানলাম যে সাম্প্রতিক সময়ে সনাতনীদের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্যের জন্য ব্যাপক আলোচিত পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিভিন্ন বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ। কারণ সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়, যেটা আমরা জানতে পারলাম গতকালকে। এখন দেখুন, গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পরে কারণ দেখানো হয়েছে যে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে মাস দেড়েক আগে সম্ভবত চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছিল 2 জন হিন্দু সম্প্রদায়ের লোক, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই মামলাটি করেছিলেন একজন বিএনপি নেতা, এবং এই মামলা করার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছে, এবং বিএনপি যেই লোককে বহিষ্কার করলো সেই লোকের মামলাই গতকালকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো। এবং গ্রেপ্তার করার পরে আজকে আদালতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটা আসলে আমাদেরকে অনেক চিন্তায় ফেলে দেয়। প্রথম কথা হচ্ছে, তাকে যখন আদালতে নেওয়া হলো তখন বিপুল পরিমাণে হিন্দু সম্প্রদায়ের লোকজন আদালত পাড়ায় ভিড় করলো, এবং ভিড় করার পরে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল। আমি আদালতে কি হয়েছে সেটা পরে আসতেছি, কিন্তু আমার কথা হচ্ছে যে চিন্ময় কুমার দাসকে যে গ্রেপ্তার করা হলো পতাকা অবমাননার দায়ে, দেখুন 2 জন হিন্দু সম্প্রদায়ের লোক একটা পতাকার উপরে, বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে, এবং দেওয়ার পরে সেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কারাগারে আছে। এখন সেই মামলায় এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো এতদিন পরে। তাও এর ভিতরে কিন্তু চিন্ময় দাস অনেক ঘুরে বেরিয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, তখন কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ, হয়তো তদন্ত চলতেছিল এবং তদন্ত করে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, হতে পারে, আমি জানি না, এটা পুলিশের কাছে কি প্রমাণ আছে সেটা পুলিশ জানে। কিন্তু এই যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করলেন, এই গ্রেপ্তারটা
কতটুকু যুক্তিযুক্ত, এবং এই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেই সব সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনগুলো আছে, বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট সহ, এদেরকে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটা বুঝিয়ে বলা উচিত ছিল যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। তা কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে করা হয়নি, এবং করা হয়নি আমি এই কারণে বলতেছি যে এটা করা উচিত ছিল। দেখুন, ভারত কিন্তু বসে রয়েছে। আজকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে, এটা কিন্তু ভারতের সবগুলো চ্যানেলে ফলো করে প্রচার করতেছে, কাট করে। যেসব জায়গায় জায়গায় পুলিশ হামলা করেছে ওইসব জায়গায় কাট করে প্রচার করা হচ্ছে, কিন্তু যেই সব জায়গায় আবার পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে মেরেছে চিন্ময় দাসের অনুসারীরা, সেগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো তো আমাদেরকে ভাবায় আসলে, যে এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র, ভারত বারে বারে বলতেছিল যে হাসিনা চলে গেলে বাংলাদেশ হবে মৌলবাদী রাষ্ট্র। আজকে এই ভারতীয় এই চিন্তাগুলো সফল হচ্ছে। দেখুন, রংপুরে চিন্ময় দাস গত পরশুদিন একটা সনাতনী সমাবেশ করেছে, চট্টগ্রাম একটা করেছিল গত মাসে, প্রচুর লোকজন হয়েছে, এবং তারপরে তারা এই রংপুরে এই এই সনাতনী সমাবেশটা গত পরশুদিন করেছে, এবং সেখানে চিন্ময় দাস যে অভিযোগগুলো করেছে, যে পথে পথে হামলা হয়েছে, তাদের সঙ্গে ডিসি দেখা করেনি, তাদেরকে হোটেলে থাকতে দেয়নি, এবং তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সমকাল পত্রিকা ইনভেস্টিগেশন করে এটার সত্যতা কিছু সত্যতা পেয়েছে। কাজে এগুলো কেন হবে? একটা হিন্দু সম্প্রদায়ের লোক, তারও কিন্তু সে বাংলাদেশের নাগরিক, তারও কিন্তু সবার অধিকার রয়েছে, সমাবেশের অধিকার রয়েছে। এটা আমাদেরকে 100% নিশ্চিত করতে হবে। কাজেই যে অভিযোগগুলো তিনি করেছেন, যে সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে, ওই আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগের সময় যেমন বিএনপিকে বাধা দেওয়া হতো সেরকম বাধা দেওয়া হচ্ছে, এটা তো হওয়া উচিত নয়। তারপরে তিনি যে কথাগুলো বলেছেন যে আমাদেরকে দেশ থেকে উৎখাত করতে চাই, আমি এই কথার তীব্র বিরোধিতা করি। আপনাদেরকে কেউ এই বাংলাদেশ থেকে উৎখাত করতে চায় না, বরঞ্চ আমি মনে করি যে একটা ভারতীয় যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রই এই চিন্ময় দাসেরা বাস্তবায়ন করলেও করতে পারে। আমি নিশ্চিত নই, বাট করলেও করতে পারে। কারণ তিনি যেভাবে বলেছেন যে সনাতনীদের যদি, তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, তারপরে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, এগুলো তিনি বলেছেন। কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, নেত্র নিউজের একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে 9 জন হিন্দু মারা গেছে, কিন্তু এই 9টাই রাজনৈতিক এবং জমি জমা সংক্রান্ত। যেমন এর ভিতরে 2 জন বিএনপি করতো, হিন্দু বিএনপি করতো, এরা আওয়ামী লীগের হাতে মারা গেছে, পুলিশের হাতে মারা গেছে। 4 জন আওয়ামী লীগ করতো, হাসিনা পালিয়ে যাওয়ার পরে এরা জনরোষে মারা গিয়েছে। এবং একটা কথা বলে রাখি, যে যারা আওয়ামী লীগ করতো হিন্দু, তারা মারা গিয়েছে, আমি মনে করি যে এটা খুবই অনুচিত, কোনোটাই উচিত নয়। প্রত্যেকটা মানুষের মৃত্যু দুঃখজনক এবং অন্যায়, সে যত অপরাধ করুক না কেন। কিন্তু ওই আওয়ামী লীগ করা হিন্দু সম্প্রদায়ের লোকগুলো ছিল খুবই নির্যাতিত, নিপীড়িত। যে পুলিশ মারা গেছে, ওই পুলিশটা খুবই অন্যায় করত, খুবই অবিচার করত, বিএনপি লোকদেরকে খুবই টর্চার করত। এর বাইরে টুকটাক কিছু হয়েছে, কিন্তু তার অনেক উন্নতি হয়েছে, পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এখন বর্তমানে কোনো হামলা হচ্ছে না। চট্টগ্রামে এর আগে যে ঘটনা ঘটেছিল, সেখানে একজন মুসলিম ব্যবসায়ী, তিনি ইস্কনের বিরুদ্ধে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, এই কারণে হিন্দু সম্প্রদায়ের লোকেরা সেখানে গিয়ে তার দোকান হামলা করেছে। পুলিশ সেনাবাহিনী গিয়েছিল, পুলিশ সেনাবাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করেছে, তারপরে পুলিশ লাঠিপেটা করেছে, এবং এই লাঠিপেটাটুকু কেটে ভারতের সব পত্রিকায় প্রচার করতেছে যে দেখো বাংলাদেশে কি হচ্ছে। তো এই যে ভারতের যে এই টার্গেটটা, যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রচার করা, এটা তো চলতেছেই। এই কারণে আমি বলতেছি যে চিন্ময় দাসকে গ্রেপ্তার কতটুকু যুক্তিযুক্ত এবং সরকারের কাছে কি এভিডেন্স রয়েছে সেটা সরকার জানে। গতকালকে ডিবি গ্রেপ্তার করেছে, সাংবাদিক জিজ্ঞেস করছে ডিবিকে আপনারা কেন গ্রেপ্তার করলেন, ডিবি বলছে আমরা জানি না, পুলিশ জানে। পুলিশ বলেছে যে তাকে সেই জাতীয় পতাকা
অবমাননা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর আজকে তাকে জামিন নামঞ্জুর করা হলো। এখন প্রশ্ন যে জাতীয় পতাকা অবমাননা মামলার নির্দেশদাতা, এখন এই মামলায় যদি তার জামিন মঞ্জুর করা হতো তিনি কি পালিয়ে যেতেন? যেতেন না তো। কিন্তু যদি তার বিরুদ্ধে আরো বিশদ ষড়যন্ত্র, যে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের সঙ্গে এই চিন্ময় দাস জড়িত, তাহলে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আরেকটা মামলা হলে ভালো তো না? তাকে কেন ওই মামলা, যে মামলা বিএনপির এক নেতা করেছে, তাকে বিএনপি বহিষ্কার করেছে এই মামলা করার কারণে, সেই মামলায় কেন তাকে গ্রেপ্তার করা হলো, তাও এতদিন পরে? এবং যে দুইজন ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়েছে তাদেরকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। এখন আজকে তাকে আদালতে তোলা হলো, জামিন নামঞ্জুর করলো, করার পরে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে যেই প্রিজন ভ্যানে করে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে, সেই প্রিজন ভ্যান আটকিয়ে তারা প্রচুর বিক্ষোভ করেছে এবং তারা চিন্ময় দাসকে কারাগারে নিতে দিবে না, বিক্ষোভ করেছে। তারপরে পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করেছে এবং ওই হিন্দু সম্প্রদায়ের লোকজন পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। ইট পাটকেল নিক্ষেপ করার পরে পুলিশও লাঠিপেটা করেছে এবং পুলিশকেও আবার ওই ইটগুলো কুড়িয়ে কুড়িয়ে ওদের দিকে ছুরি মারতে দেখেছি। তো এই হচ্ছে গিয়ে ঘটনা, কিন্তু যেটা অত্যন্ত অন্যায়। কারণ আদালতের কাজকে বাধা দেওয়া, পুলিশকে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, যেটা হিন্দু সম্প্রদায়ের লোকজন কিছু করেছে। তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারত ভিন্ন জায়গায়, কিন্তু আদালতের ভিতর গিয়ে প্রিজন ভ্যান আটকিয়ে এগুলো কোনো ভালো কাজ হতে পারে না। তারপর পুলিশ লাঠিপেটা করেছে এবং সেগুলো ফলাও করে ওই ভারতীয় মিডিয়া যারা এই ধরনের সিনের জন্য মুখিয়ে থাকে তারা কালেক্ট করেছে, প্রচার করেছে এবং শেষ পর্যন্ত প্রায় 3 ঘন্টা পর চিন্ময় দাসকে নিয়ে সেই প্রিজন ভ্যান কারাগারে পৌঁছেছে এবং কারাগারে পৌঁছার পরে আমরা দেখলাম যে কিছু তৌহিদি জনতা, তারা এই হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা এসেছে এদের বিরুদ্ধে এবং ইস্কনের বিরুদ্ধে তারা মিছিল করতে করতে ওদের দিকে গিয়েছে এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের লোকজনের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, যেটা আসলে কাম্য নয়। এখানে পুলিশ ছিল, বিজিবি ছিল এবং তারা চিন্ময় দাসকে যাতে কারাগারে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে সহযোগিতা করেছে এবং সেখানে লাঠিপেটা করা হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে তাদের উপরে। সবকিছু করার পরে তারপরে তো সেখানে আর তৌহিদি জনতার নাম্বার কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। তারপরও তারা নেমেছে, তারা নেমে ইস্কনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। একটা কথা আমি বলি যে সবাইকে কিন্তু সবসময় আওয়ামী লীগ ট্যাগ দেওয়া উচিত নয়, যেটা আমরা করতেছি, বিশেষ করে অন্য অন্য ক্ষেত্রেও অনেক করতেছি। চিন্ময় দাস তিনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি আওয়ামী লীগে তোষামোদি করতেন। তিনি তার একাধিক বক্তৃতায় বলেছেন যে আমরা আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে চাই। যদিও এই 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে চিন্ময় দাস তার ভুল কিছুটা পাল্টেছেন, তিনি নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতেছেন। তিনি বলতেছেন যে আমরা আসলে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নাই, রাজনৈতিক ইচ্ছা নাই, আমরা সনাতনী যে দালালগুলো আছে, উনি ইঙ্গিত করেছেন যে রানা দাশগুপ্ত বা এদের কথা, এদেরকে বাদ দিয়ে আমরা যারা হিন্দু এবং শুধু হিন্দুদের অধিকার নিয়েই তারা লড়তেছে তাদের কি থাকতে চায়। কিন্তু তিনি তার পূর্ববর্তী বক্তৃতায় এই চিন্ময় দাস অনেকবার বলেছেন যে আমরা আওয়ামী লীগ সরকারের হাতকে শক্তিশালী করতে চাই। তো এই হচ্ছে কি ঘটনা। এখন এই চিন্ময় দাসকে যে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার কতটুকু যুক্তিসঙ্গত এবং তাদের কাছে কি কি এভিডেন্স আছে, এগুলোর তথ্য প্রমাণ সরকারের উচিত যে এই বাংলাদেশের যেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে সংগঠনগুলো আছে তাদেরকে জানানো, তাদেরকে বলা যে
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন যে অভিযোগগুলো সে অভিযোগগুলো উপস্থাপন করা উচিত। আর যদি তা না হয়, তা না করে শুধুমাত্র ওই যে পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে জামিন না মঞ্জুর করা হয়, তাহলে সনাতনীদের কাছে, ভারতের কাছে, বহির্বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে কোনো ভালো বার্তা যাবে না। এবং ভারতীয়রা কিন্তু বসেই আছে। কয়দিন আগে ঝাড়খণ্ডে নির্বাচন গেল, সেই ঝাড়খণ্ডের যে নির্বাচনে বিজেপি একটা ইস্যু দাঁড় করলো, যে সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা এসে ঝাড়খণ্ডে আদিবাসীদের কাছ থেকে সকল জমি জমা ছিনিয়ে নিচ্ছে। তো এই ধরনের এগুলো তো আপনার সবসময় ভারত বলে, যেহেতু ভারতের বর্তমান সরকার একটা হিন্দুত্ববাদী সরকার, তারা সবসময় বাংলাদেশের জুজুর ভয় দেখিয়ে তারা ভোট নিতে চায়। কিন্তু সেখানে তারা আপনার জিতলো না, আরও আগের চেয়ে কম আসন পেল। এবং এই কলকাতার যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 6টা আসন উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনেও অনেক চেষ্টা করেছে এই বিজেপি তাদের হিন্দুত্ববাদী কার্ড খেলে তারা জয়ী হওয়ার, কিন্তু এই 6টা আসনের ভিতরে তারা ভালো রেজাল্ট করেনি, বরঞ্চ কিছু কিছু আসন তারা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে হারিয়েছে। সুতরাং এই নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ খোদ ভারতেই কিন্তু মানুষ পছন্দ করতেছে না, কোনো সন্দেহ নাই। এবং আশা করি সামনের বার এই বিজেপি তার ক্ষমতা হারাবে ভারত থেকে। কিন্তু সমস্যা হচ্ছে যে তারপরেও তারা অনবরত এই বাংলাদেশি জুজুর ভয় দেখিয়ে তারা তাদের বহির্বিশ্ব থেকে সমর্থন পাওয়ার চেষ্টা করতেছে এবং তারা ভোট পাওয়ার চেষ্টা করতেছে। কাজেই আমি মনে করি যে এই বাংলাদেশে যতই সংখ্যালঘু সম্প্রদায়ের মানে যে অভিযোগগুলো, এগুলো ভারত সত্য প্রমাণ করতে পারবে, ততই কিন্তু এই ভারতের এই হিন্দুত্ববাদী এই বিজেপি তারা ভারতের সুবিধা পাবে। তারা সমস্ত বিশ্বে যে বাংলাদেশ যে একটা মৌলবাদী রাষ্ট্র, এটা প্রমাণ যে মানে করতে চায় ভারত, সেখানেও তারা এই সুবিধাটা পাবে। এবং আপনি দেখেন যে অনেক কথা আসলে না বলে পারা যায় না। প্রথম আলো, ডেইলি স্টার, এরা অতীতে কি করেছে না করেছে সেটা কেউ পছন্দ করতেই পারে, কেউ অপছন্দ করতেই পারে, কিন্তু এই বাংলাদেশে হাসিনাকে বিতাড়িত করার উদ্দেশ্যই ছিল সবার স্বাধীনতা নিশ্চিত করা। ধর্মপন্থীদের স্বাধীনতা, প্রগতিশীলদের স্বাধীনতা, সনাতনীদের স্বাধীনতা, হিন্দুদের স্বাধীনতা, মুসলিমদের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, সব ধরনের স্বাধীনতা। আজকে আপনি হাসিনার আমলে যে দাড়ি পরতো, টুপি পরতো, তাকে মৌলবাদী পাকিস্তানপন্থী আখ্যা দেওয়া হতো। কিন্তু সে কি পাকিস্তানপন্থী? না, সে পাকিস্তানপন্থী না, সে বাংলাদেশপন্থী ছিল, সে বাংলাদেশপন্থী দেশপ্রেমিক মুসলমান ছিল। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি যে কিছু কিছু লোক, তারা কেউ যদি একটু প্রগতিশীল আধুনিক জামা কাপড় পরে বা অনেকে আছে প্রগতিশীল কথাবার্তা বলে, যেমন নারীর অধিকার, তারপরে নারী শিক্ষা, নারীর অধিকার, তারপরে যেমন আরো বিভিন্ন যে আধুনিক কথাবার্তা, তখন তাকে বলা হয় ভারতপন্থী। ভারতপন্থী, আওয়ামী লীগপন্থী আর প্রগতিশীলতা এক নয়, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। আমরা ট্যাগ দিই। যেমন আমাকে কেউ বলে ভারতের দালাল, আবার ওই আওয়ামী লীগ বলতো আমাকে পাকিস্তানের দালাল। আবার ইদানিং আবার ওই বিএনপি সমালোচনা করেছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি, তখন বিএনপির লোক বলে জামাতের দালাল, আবার জামাতের লোক বলে বিএনপির দালাল। আমি যে কার দালাল আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, আমি বাংলাদেশের দালাল, এটা সত্য। আমি চাই আমার দেশ ভালো থাকুক। তো যেটা বলেছিলাম যে এইভাবে এই প্রথম আলো পত্রিকার সামনে গরু জবাই করা হবে, ভালো কথা। ওই গরুর গায়ে আবার নাম লিখছে মতি গরু। আপনারা জানেন যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তার নাম গরুর গায়ে লেখা। গরু জবাই করা হবে। কেন গরু জবাই করা হবে? কারণ প্রথম আলো হচ্ছে, মানে তাদের অভিযোগ যে প্রথম আলো হচ্ছে ভারতের দালাল, এবং যেহেতু ভারতের দালাল প্রথম আলো, সেহেতু যেহেতু ভারতের হিন্দু সম্প্রদায় তারা গরুকে ভক্তি করে,
কাজে গরুকে জবাই করলে তখন একটা বার্তা যাবে। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তো এখানে এই কারণে গরু জবাই করা হলো। এখন আবার ওই ডেইলি স্টার, সেই ডেইলি স্টারের যে অফিস, সে অফিসের সামনে লিখে দিল দিল্লি স্টার, মানে ডেইলি স্টার থেকে দিল্লি স্টার। তো এগুলো করে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে? বার্তা দেওয়া হচ্ছে এইরকম যে বাংলাদেশে 2টা পত্রিকা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বহুল আলোচিত পত্রিকা এবং সবচেয়ে জনপ্রিয় পত্রিকা, সেই 2টা পত্রিকাকে বাংলাদেশের কিছু লোক তাদের কার্যক্রমে বাধা দিচ্ছে। তাহলে বহির্বিশ্বের কাছে কি বার্তা গেল? কি বার্তা গেল এটা বলেন আমাকে। আজকে যে হেফাজতে ইসলাম তারা বলতেছে যে, তারা বিবৃতি দিয়েছে যে এই প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার 2 সম্পাদককে অবিলম্বে পদত্যাগ করতে হবে। কেন পদত্যাগ করতে হবে? আপনারা যখন হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন তখন আমরাও বলেছিলাম যে পদত্যাগ করেন। তখন সেই আল্লামা শফি এবং আল্লামা বাবুনগরী দুজনেই পৃথিবীতে নাই, আল্লাহ ব্যস্ত নসিব করল, তারা কি পদত্যাগ করেছিল? করে নাই তো। সেই হেফাজতে ইসলাম যখন বলে যে এই মতিউর রহমানকে এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে, মতিউর রহমানকে শেখ হাসিনা কয়েকবার চেয়েছিল জেলে নিতে। সে আমরা এই স্বাধীনতা দিয়ে কি করব? আমাদের চাউল ডাউল মাংস স্বাধীনতা লাগবো। এই কার্ড ছাপানোর পরে সেই প্রথম আলো সাংবাদিক শামসকে গ্রেপ্তার করা হয় নাই? তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতি নিয়ে প্রথম আলো সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তার করা হয় নাই? এবং মতিউর রহমান আদালতে হাজিরা দেয় নাই? মাহফুজ আনামকে 60টা জেলায় মামলা করে জেলায় জেলায় ঘুরায় নাই শেখ হাসিনা এই গণভবনে এই প্রথম আলো ডেইলি স্টারকে নিষিদ্ধ করে নাই? ডেইলি স্টারকে প্রথম আলোকে বিজ্ঞাপন থেকে বাদ দেয় নাই? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তারা তাদের প্রতিবেদনে পর্যন্ত বলেছে যে হাসিনা সরকার এই 2টা পত্রিকার বিরুদ্ধে চরম ডিসক্রিমিনেশন করেছে। আজকে বিভিন্ন লোকদের কথা শুনে, ইউটিউবে বিভিন্ন কথা শুনে, যেখানে সেখানে তৌহিদি জনতার ব্যানারে গিয়ে এখানে এখানে আটকে দেন কেন? এই তৌহিদি জনতা চট্টগ্রামে মেহজাবিন যাবে, নায়িকা মেহজাবিন এটা শোরুম উদ্বোধন করতে, সে শোরুম উদ্বোধন করে চলে আসবে না, সেখানে তৌহিদি জনতা তাকে বাধা দিবে। তারপরে নারায়ণগঞ্জে লালন মেলা হবে, সেখানে বাধা দিল কে? তৌহিদি জনতা। যেখানে সেখানে এই তৌহিদি জনতা আবার ওই কোন জায়গায়, রাজশাহী না কোন জায়গায় প্রথম আলোর কার্যালয় ভাঙচুর করেছে। কে করেছে? তৌহিদি জনতা। তৌহিদি জনতার খেয়ালে কোনো কাজ নাই, তারা যেখানে সেখানে ভাঙচুর করবে। সুতরাং এই তৌহিদি জনতার মুখোশে যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, এই ইউনূস সরকারকে ব্যর্থ দেখাতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি, জামাত, বাম, ডান আরো যে দলগুলো আছে সবাইকে একজোট হয়ে দাঁড়াতে হবে। বাংলাদেশকে এভাবে অশান্ত করতে দেওয়া যাবে না। বাংলাদেশকে এই যে আজকে অনেকেই আমার এখানে অনেক কমেন্ট লিখেছেন, 15 বছর আমি ঘুমিয়ে থাকি নাই, 15 বছর আপনারা ঘুমিয়েছিলেন, 15 বছর আমি সব সময় এই হাসিনা সরকারের প্রশাসনের বিরুদ্ধে আমি কথা বলেছি। আমি ভুলি নাই যে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কিভাবে তারা অ্যাটাক করেছে, তার বিরুদ্ধে মামলা করেছে, 100-র বেশি মামলা ছিল, আমার দেশ বন্ধ করেছে, দিনকাল বন্ধ করেছে, দিগন্ত বন্ধ করেছে, ইসলামিক টিভি বন্ধ করেছে, এবং এইসব কারণেই কথা বলেছি। এখন হাসিনার এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, এখন যদি সেই অপকর্ম এখনো চলে, আমি কি বসে থাকবো? তা তো না। হাসিনার অপকর্মের কারণেই তো হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এখন যে হাসিনা যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মগুলো যাতে না ঘটে, যাতে আমরা আমাদের এই দেশে সকল সম্প্রদায়ের লোক মিলে আমরা সুখে শান্তি থাকতে পারি, সেটাই হচ্ছে আমার টার্গেট। আমি আমার লাইফে কখনো বলি নাই যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, কখনো বলি না, এখনো বলবো না। আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমি যা বিশ্বাস করি, আমি যেভাবে চাই বাংলাদেশটা চলুক, সেভাবে আমাকে কথা বলতেই হবে, এর ব্যত্যয় ঘটবে না। এই বাংলাদেশে প্রত্যেকটা লোকের স্বাধীনতা দরকার, অবশ্যই আমাদের কৃষ্টি কালচার মেনে।
এবং আমাদের ইসলামে যতটুকু অ্যালাউ করে ততটুকু মেনে আমাদের চলতে হবে। পাশাপাশি যারা সেকুলার, যারা প্রগতিশীল, তাদেরকেও আমাদের স্বাধীনতা দিতে হবে। এই বাংলাদেশে ইসলামের স্বাধীনতা, হিন্দুদের স্বাধীনতা, গানের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং ইসলামিক সংস্কৃতির স্বাধীনতা। সংস্কৃতি মানে আমরা শুধু রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এগুলো বুঝি তা না, আমাদের ইসলামও কিন্তু সংস্কৃতি। বাংলাদেশের মানুষ 2000 বছর ধরে কোরআন শরীফ পড়তেছে, বাংলাদেশের মানুষ 2000 বছর ধরে হাদিস পড়তেছে, বাংলাদেশ মানুষ ইসলামিক সঙ্গীত গাইতেছে। এটাও কিন্তু আমাদের সংস্কৃতি, তাই না? এটাও আমাদের সংস্কৃতির অংশ। সব ধরনের সংস্কৃতির স্বাধীন থাকতে হবে। সুতরাং আমি মনে করি যে শুধু আমাদের এই মুসলমানদেরকেই না, আমি আহ্বান জানাবো যে আমাদের সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় আছেন তারাও এগিয়ে আসেন, তারাও আপনারা এগিয়ে আসেন। আজকে যে তৌহিদি জনতার ব্যানারে তারা এদিকে সেদিকে ওই যে প্রথম আলোর সামনে গরু কাটে, জুমার নামাজ পড়ে ডেইলি স্টারের সামনে মসজিদ বাদ রেখে, তো এইসব তৌহিদি জনতাদেরকে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যারা এই তৌহিদি জনতা মানে ইসলামের ব্যানার ব্যবহার করে যারা বিভিন্ন জায়গায় এইসব অপপ্রচারে লিপ্ত, এবং হিন্দু সম্প্রদায়ের কিছু লোক যেমন ওই যে ইস্কন থাকবে মসজিদে মন্দিরে, ইস্কন কেন রাস্তায় নেমে এসে একজন মুসলমানের দোকানকে অ্যাটাক করে? দরকার নাই তো। এইসব বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধু একটা কথা মনে রাখবেন যে ভারত এবং আওয়ামী লীগ, এদের হাতে প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর অর্থ আছে। এরা সব সময় চেষ্টা করবে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র, একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে প্রমাণ করানোর জন্য, দেখানোর জন্য। এর জন্য আমরা যারা যেভাবে আছি তারা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকব। আজকে হেফাজতে ইসলাম তার একটা সংগঠন হয়ে তারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, আরে বিদেশে বসে কিছু ইউটিউবার আছে তাদের ফলোয়ার্সে ওরা যা বলে বললো, কিন্তু হেফাজতে ইসলাম মতো সংগঠন যাদের বাংলাদেশে একটা গভীর শিকড় আছে, তাদের মতো সংগঠন এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে এই ধরনের বিবৃতি দেওয়া তাদের মোটেও উচিত হয়নি, এবং আমি এর তীব্র নিন্দা জানাই। আমরা দেখেছি যে হেফাজতে ইসলাম কিভাবে ফ্যাসিবাদের দালালি করেছে, হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছে। সেই হেফাজতে ইসলাম আবার এখানে এসে সেই প্রথম আলো ডেইলি স্টার যারা অনবরত অন্যায়ের প্রতিবাদ করে গিয়েছে, সরকারের প্রচুর দুর্নীতির খবর ফাঁস করে গিয়েছে, সেগুলো নিয়ে কথা না বলে এখন তারা এসেছে যে আমরা মাহফুজা নামের পদত্যাগ চাই, মতিউর রহমানের পদত্যাগ চাই। মাহফুজানা, মতিউর রহমান বাংলাদেশে বেশি নাই, সামান্য অল্প কয়েকজনই আছে, এবং এই প্রথম আলো এবং ডেইলি স্টার যুগ যুগ ধরে টিকে আছে, যুগ যুগ ধরে টিকে থাকবে। পাশাপাশি মাহমুদুর রহমান সাহেবের আমার দেশ পত্রিকা, সেটা যদি আসে সেটাও টিকে থাকবে। আমি চাই প্রত্যেকটা পত্রিকা টিকে থাকুক। যেই পত্রিকা জনগণ ভালো লাগে জনগণ গ্রহণ করবে, জনগণের ভালো না লাগলে জনগণ ত্যাগ করবে। কিন্তু ওই যে পত্রিকা বন্ধ করতে হবে, পত্রিকার অফিসের সামনে গরু জবাই দেব, আরেকটা পত্রিকার অফিসের সামনে মসজিদে নামাজ না পড়ে জুমার নামাজ পড়বো। নামাজ মানুষ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, প্রতিবাদ করার জন্য না। জুমার নামাজ মসজিদে না পড়ে ডেইলি স্টারের সামনে পড়লেন, ডেইলি স্টারকে দিল্লি স্টার লিখলেন, এটা দ্বারা আপনারা কি পেলেন না পেলেন এটা আমার কোনো বোধগম্য না। শুধু একটা কথা বলি পরিশেষে শেষ করার আগে, বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসাবে প্রমাণ করার যে ভারতীয় চক্রান্ত, সেই চক্রান্তগুলো আপনারা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা তরুণ ঘোষ সহ বেশ কয়েকজনের দেখলেন ভিডিও ফুটেজ। আজকের এই ভিডিও ফুটেজটা দেখে আপনাদের কি মন্তব্য? আপনারা কি চান এই প্রভু দাসের কি ফাঁসি চান নাকি তার মুক্তি চান? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এখানে আমার কোনো দোষ দেওয়া হয়নি বা আমার কোনো কথা বলা হয়নি।